মানুষকে কাবু করতে হয় তাদের দুর্বলতার মাধ্যমেই। আর আপনি যদি চান কেউ আপনার কাছে নাক না গলাক, তাহলে অদৃশ্যভাবেই তার নিজের কাজেই তাকে এমনভাবে ব্যস্ত করতে হবে যাতে তার আপনার ব্যাপারে দেখার সময় না থাকে। আয়েশের দুর্বলতা হলো তার ধর্ম। সে ভীষণ ধার্মিক ও চর্চাশীল মুসলমান। জিহানের মনে আছে একদিন আয়েশে ঘুমিয়ে থাকায় ফজরের নামাজ কাজা হয়ে গিয়েছিল, আর এজন্য সে পেছনের বাগানে বসে অনেক কেঁদেছিল। সেদিন সন্ধ্যায় আয়েশে যখন জিহানের সঙ্গে কথা বলতে এলো, জিহান তখন স্টাডি রুমে কোরআন খুলে বসেছিল। জেলে থাকাকালে যতটা সময় জিহান কোরআন পড়তে পেরেছিল, জেল থেকে বের হওয়ার পর তেমন সময় ও সুযোগ আর কখনো সময়ও পায়নি। এখন মাঝে মাঝে পড়তে পারে। সেদিন আয়েশে এলে জিহান তার কথা শোনার আগে নিজেই কথা শুরু করে দিল। সে জানে আয়েশের কাছে হিজাব পরা হলো জীবন মৃত্যুর মতো গুরুতর বিষয়, আর বাহারি কুল এই বিষয়টিকে ঘৃণা করে। জিহান সূরা আহজাব খুলে তাকে জিজ্ঞেস করল সে কি জানে সূরা আহজাবের হিজাবের আয়াত কেন নাজিল হয়েছিল, এবং এটিও এক ধরনের ধাঁধা। যদিও সূরা নূরেও খিমারের আয়াত রয়েছে, কিন্তু প্রকৃত আয়াত এই হিজাব সূরা আহজাবেই আছে। সে কি এই ধাঁধার সমাধান করতে পারে? এই কথাটা জিহান অনেক আগে এক আলিমের কাছ থেকে শুনেছিল, যদিও সে পুরো বক্তব্যটি শোনেনি। তাই সে নিজেও জানে না এর প্রকৃত মিল কি। কিন্তু আয়েশে নিজের আসল ব্যাপার ভুলে গিয়ে সেই বিষয়টি আটকে গেল। এরপর জিহান খুব দক্ষতার সঙ্গে আয়েশাকে বিশ্বাস করিয়ে দিল যে তার বিরুদ্ধে ছড়ানো সব খবরই শত্রুদের রটানো ভিত্তিহীন গুজব। এগুলো উপেক্ষা করা উচিত। আয়েশা যখন তার কাছ থেকে উঠে গেল, তখন তার মাথা থেকে সব সন্দেহ সংশয় মুছে গেল, আর সে শুধু সূরা আল আহজাবের সেই ধাঁধা নিয়ে ভাবতে শুরু করল। এরপর প্রতিদিন সকালে সে পেছনের বাগানে কোরআন আর একটি খাতা নিয়ে বসে যায় এবং কলম দিয়ে সেই খাতায় আল্লাহ জানেন কে কে লিখতে থাকে। অবশেষে একদিন সে নিজস্ব বিশ্লেষণ অনুযায়ী সেই ধাঁধাটির সমাধান করে জিহানকে জানিয়ে দিল। এবার তাকে আবার কিভাবে ব্যস্ত রাখা যায়। যাই হোক, জিহানের মাথায় একটা উপায় এলো। ওসমান সাব্বিরের স্ত্রী হালিমা এগলির বাচ্চাদের কোরআন পড়ান। জিহান আয়েশাকে সেখানে পাঠিয়ে দিল। আয়েশা যেন এমনই নিজের মতো কাউকে খুঁজেছিল। এরপর প্রতিদিন সকালে ওখানে যেতে শুরু করলো। বাহারে অবশ্য একদমই যেতে রাজি হয়নি। আয়েশাকে ব্যস্ত রাখার জন্য জিহান চায় সে যেন কলেজেও ভর্তি হয়ে যায়, কিন্তু গ্রাম ছেড়ে আসার কারণে দুজনের শিক্ষাবর্ষ নষ্ট হয়ে গিয়েছে। তাই তারা স্থির করলো পরের বছর ভর্তি হবে। কিন্তু জিহান বাহারের কাছে একটি চাইনিজ পাজল বক্স দেখল। বাহারে জানালো এটা বানানোর কৌশল আয়েশা একজন বৃদ্ধ চীনা লোক শিখিয়েছিল। এই খবরটি জিহানের জন্য খুব আশাব্যঞ্জক হলো। সে আয়েশাকে বোঝালো যে তার আবার এই বক্স বানিয়ে বিক্রি করা উচিত। এই উদ্দেশ্যে বেশ ঝামেলা করে জিহান আয়েশার জন্য বিবেকাদার জঙ্গলে কাঠ কাটার পারমিটও করিয়ে দিল। ধীরে ধীরে দুই বোনই এতটাই ব্যস্ত হয়ে পড়ল যে তাদের আর আব্দুর রহমান পাশের ব্যাপারে মাথা ঘামানোর সময় রইল না। আয়েশা তো এখন জিহানের উপর কোনো সন্দেহই করতে পারে না। যে মানুষ এত গভীর মনোযোগ দিয়ে কোরআন পড়ে সে কি কখনো খারাপ হতে পারে? আরও কয়েকদিন কেটে গেল। প্রতিটি কাজ করতে করতেই জিহানের অবচেতন মনে ক্রমাগত দিনের হিসাব চলতে লাগলো। 5 ফেব্রুয়ারি, তার স্ত্রী ইস্তাম্বুলে আসতে আর কতদিন বাকি? 10, 9, 8, 7। তারপর সে বুঝতে পারল অজান্তেই সে নিজ স্ত্রীর ব্যাপারে চিন্তিত হতে শুরু করেছে। হ্যাঁ, ঠিকই আছে। ইস্তাম্বুলে থাকা নিজের জন্মধাত্রী মায়ের প্রতি যেমন খেয়াল রাখে, তার খবর নেই, তেমনি তার স্ত্রীও তো সে অধিকার রাখে। পাকিস্তানে জিহান এক অর্থে নিশ্চিন্ত ছিল। ওখানে সবসময় গ্রেফতারির ভয় মাথার ওপর ঝুলে থাকে না। কিন্তু ইস্তাম্বুলে সে তার স্ত্রীর প্রতি পদক্ষেপের নজর রাখতে পারবে না।
যদিও খুবই রাখতে হয়। তার দরকার এমন একজনকে যার উপর ভরসা করা যায়, যে তার হয়ে হায়ের উপর নজরদারি করতে পারে। হাশিমুল হাসানের নামেই প্রথম জিহানের মাথায় এলো। এর আগেও হাশিম তার অনেক গোপন কাজ করে দিয়েছে। জিহান সঙ্গে সঙ্গে যোগাযোগ করতে চাইলে হাশিমের স্ত্রী জানালো সে দুবাই গেছে। হাশিম ছোটোখাটো অপরাধে জড়িত থাকায় এবং ইস্তাম্বুলে তার জেল রেকর্ড থাকার কারণে এখানে কোনো ভালো চাকরি পায় না। সে জানে দুবাইতে তার কী আছে, কিন্তু সে সেখানে চলে গিয়েছে। তবে সেখানেও তার তেমন আয় রোজগার হচ্ছে না। তার সন্তান অসুস্থ বোধ হয় এবং তার প্রচুর টাকার প্রয়োজন। জিহান তাকে ডেকে পাঠালো। হাশিম আবুধাবি থেকে ফ্লাইটে আসছে। সেটাই ওই ফ্লাইট যাতে হায়া ও তার বান্ধবীর আসার কথা। জিহান চাইল হাশিম এয়ারপোর্টে হায়াকে সাদা ফুলের তোড়া পৌঁছে দেবে, যাতে হায়া এই সাদা ফুল পাঠানো মানুষটিকে ভুলে না যায়। কিন্তু তা সম্ভব হলো না। হাশিম ফিরে এসে বলল, যখন সে ফোনে কথা বলছিল তখন হায়া তার কাছে এসে কাজ ঢোকানোর পদ্ধতি জানতে চাইল। এমন অবস্থায় কয়েক মিনিট পর সে একই ব্যক্তি তার কাছে ফুল নিয়ে গেলে সেটা কেমন দেখায়? হাশিমের কথা শুনি জিহান গভীর নিঃশ্বাস নিয়ে চুপ হয়ে গেল। জীবনে সব কিছু তো নিজের পরিকল্পনা মতো হয় না, তাই না? 5 ফেব্রুয়ারি হায়ের আসার দিন, আর সেই সকালেই তার অফিসে একটি অপ্রত্যাশিত চমক অপেক্ষা করছিল। তাইয়েব হাবিব পাশা সে ফিরে এসেছে। কে জানি তাইয়েব হাবিব কীভাবে পালিয়ে আবার এখানে এসেছে, কিন্তু সে খুবই খারাপ অবস্থায় রয়েছে। ইস্তাম্বুলে তার শত্রু বেড়ে গিয়েছে এবং তাদের থেকে লুকাতে লুকাতে সে ঠিক এক পলাতক আসামির মতো ঘর ছাড়া জীবন কাটাচ্ছে। সে জিহানকেও ভীষণভাবে সন্দেহ করছে যে জিহান তাকে কোনো সাহায্য করেনি। বারবার বলেছে জিহান তাকে ধোঁকা দিয়েছে। সে জিহানের দ্বিতীয় পরিচয় সম্পর্কেও জানে, কারণ বার্গার কিং তারই রেস্টুরেন্ট, যেখানে পরিস্থিতি খারাপ হলে জিহান আশ্রয় নেয়। এখন তার জোরাজোরি এই কারণে যে জিহান ও তার এজেন্সি যেন কথা অনুযায়ী তাইয়েব হাবিবকে তার পরিবার সহ অন্য দেশে সেটেল করিয়ে দেয়। জিহান জানি এজেন্সি এটা করবে, কিন্তু সে তবুও চাইল পাশাবে কিছুটা ধৈর্য ধরুক। পাশাবে প্রচণ্ড ঝগড়া করে সেখান থেকে বেরিয়ে গেলে জিহান ফেরি ধরে ইস্তাম্বুলে চলে গেল। বার্গার কিং আর হোটেল গ্র্যান্ড এই দুটোই এমন জায়গায় যেখানে পাশাবে জিহানের সঙ্গে দেখা করতে পারি, কিন্তু এই ধরনের বিবাদ সে হোটেল গ্র্যান্ডে করতে চায় না। বার্গার কিং এ করাই উপযুক্ত মনে হলো। আর জিহান মামির সাথে দেখা করেছে, সে আসাতে স্বাভাবিকভাবেই মামি খুব খুশি হয়েছেন। তবে বেশি আনন্দ তার ভাইজি আশাকে ঘিরে। তিনি চেয়েছিলেন আজ না হোক কাল তিনি হোস্টেলে গিয়ে হায়ের সঙ্গে দেখা করে আসবেন। কে জানি কখনো হায়া নিজে আসে কি না। জিহান বলে দিল সে যাবে না। তার ব্যক্তিগত ধারণা সলিমান মামুন মেয়ে এত তাড়াতাড়ি নিজে থেকে তাদের সাথে দেখা করতে আসবে না। কিন্তু পরের দিনই যখন সে রান্নাঘরে দাঁড়িয়ে মাম্মির কেবিনেট ঠিক করছিল, তখন তার ফোন বেজে ওঠে। জিহান ফোন বের করে দেখল এটা তার জিপিএস ট্র্যাকার। এটা তখনই বাজে যখন কেউ তার নির্দিষ্ট সীমানার মধ্যে প্রবেশ করে, অর্থাৎ হায় যদি নির্দিষ্ট দূরত্বের মধ্যে প্রবেশ করে, ট্রেকার সঙ্গে সঙ্গে জিহানকে জানিয়ে দেবে। সে এটা এই কারণে লাগিয়ে রেখেছিল যে যদি সে কখনো বিশেষ অতিথির সঙ্গে কোথাও অবস্থান করে এবং ঠিক সেই মুহূর্তে কাকতালীয়ভাবে কিংবা এমনিতেই হায়া উপস্থিত হয়ে যায়, তাহলে অন্তত জিহানের আগেভাগে খবর পেয়ে যাবে। এই মুহূর্তে ট্রেকার বলছে হায়া খুব কাছেই আছে এবং যে সড়কে সে আছে সেটি জাহাঙ্গীরের দিকেই আসে। হায়া পরের দিনই জিহানের বাড়িতে চলে এসেছে। খুবই অদ্ভুত ব্যাপার। জিহান মাম্মিকে কিছু জানালো না, তবে নিজের বাড়িতে সাদা ফুল আনিয়ে নিতে ভুলল না। জিহান হায়ের সাথে একটু ঠাট্টা করতে চাইল যে মেয়ের জন্য জিহান এতদিন ভুগছে, তাকে সামান্য ভুগিয়ে নিলে ক্ষতি কি? দেখা যাক সে কেমন প্রতিক্রিয়া দেখায়।
কলিং বেল বাজতেই জিহান নিচে গিয়ে দরজা খুলল। এই প্রথমবার জিহান সিকান্দার নিজ পরিচয়ে হায়ের সঙ্গে দেখা করছে। হায় তখনও কালো পোশাকে রয়েছে, যেমনটা সেই রাতে যেদিন জিহান তাদের বাড়িতে গিয়েছিল। হায় একটু নার্ভাস, আঙুল ফোটাচ্ছে। তার জুতার সামনের দিকটি সবসময় দরজার দিকেই রইল। মনে হচ্ছে সে যেন এখান থেকে পালিয়ে যেতে চায় এবং নিজের ইচ্ছার বিরুদ্ধে হঠাৎই এখানে এসেছে। জিহান হায়ের সাথে শুষ্ক, শীতল, আনুষ্ঠানিক ভঙ্গিতে কথা বলছিল, যেভাবে সে তার মামুর মেয়ের সঙ্গে দেখা করলে বলতো। তবুও জিহান আশা করল যখন সে বলবে কোন হায়া সুলেমান, তখন হয়তো হায়া বলে ফেলবে তোমার স্ত্রী আর কে। কিন্তু হায়াকে খুবই নার্ভাস, বিভ্রান্ত, অস্থির লাগছিল। হায়া জিহানের চেয়ে একেবারেই আলাদা। এতে জিহানের আবারও মন খারাপ হয়ে গেল। কে জানে কি হবে আমাদের। মাম্মি হায়াকে দেখে খুব খুশি হলেন। অবশ্য খুশি হওয়াই উচিত, কিন্তু পুরো পরিবেশটা বদলে গেল যখন হায়া তার বাবার আর জেঠুর মতোই তাচ্ছিল্যের স্বরে তাদের বোঝাতে লাগলো যে তাদের আত্মীয়দের সঙ্গে ঠিকমতো তারা সম্পর্ক রাখে না। জিহান ব্যাহত কাজে ব্যস্ত থাকার ভান করল, কিন্তু সবই শুনল। রাগও হলো, আফসোসও। যদি মাম্মি সামনে না থাকতেন তবে সেই তাকে দেখিয়ে দিত কে কার সম্পর্কে কথা বলছে আর কে সম্পর্ক ভেঙেছে। তারপর সেই মেয়েটি আবার আর্মিতে চাকরির ব্যাপারেও প্রশ্ন তুলল। হয়তো সে জানে না, আর না জানলেও নিশ্চয়ই তির্যক মন্তব্য করার আরেকটা অজুহাত। জিহানের মনের ভেতর আরও তিক্ততা জমতে লাগলো। মনে হলো হায়বোধ সত্যি এই সম্পর্কটা রাখতে চায় না। আগে তো তার ইচ্ছে ছিল শুধু ফুল পাঠানোর, কিন্তু সেই তিক্ত আলাপের পর যখন সে ফুল আনতে গেল, তখন দরজার ভেতরের দিকে রাখা স্ট্যান্ড থেকে কলম কাগজ তুলে নিল এবং মুদিখানায় জিনিসপত্র লেখার নোটপ্যাডে ভ্যালেন্টাইন এর বার্তা লিখে ভেতরে ঢুকিয়ে দিল। এটা জিহানের প্রতিশোধ নেওয়ার ধরন। আর হায়াও যেন সেখান থেকে পালাতে চাইছিল। 1 মিনিটও দাঁড়ালো না। খাও আধা আধি রেখে চলে গেল। যতক্ষণ না মেয়েটি রাস্তার দূর প্রান্তে অদৃশ্য হয়ে গেল, ততক্ষণ জিহান নিজের ঘরের জানলা দিয়ে তাকিয়ে দেখল। পরে মাম্মি খুব রাগ করলেন। তিনি তার ছেলে আর তার স্বভাব খুব ভালো করেই জানেন, কিন্তু সে তাদের অভিযোগ আর রাগান্বিত কথাবার্তা এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিল। তার মনে হলো সুলেমান মামুর মেয়ের সাথে এমন করাই উচিত, কিন্তু পরে কেন যেন আফসোস হতে লাগলো। সেই আফসোস আরও বাড়ল যখন মাম্মি ফোনে ফাতেমা মাম্মিকে সব বললেন এবং জানতে পারলেন হায়কে তার বান্ধবী হঠাৎ করেই সেখানে নিয়ে গিয়েছিল। তখন সে তাড়াহুড়োই ছিল, তাই সপ্তাহের অন্য কোনো দিন শান্তিতে এসে দেখা করবে। উপহারও তাই আনতে পারেনি। অর্থাৎ সেই অহংকারী মেয়েটি সত্যি নিজের ইচ্ছেতে আসেনি। যাই হোক, এখন আর কী বা করার আছে। ইদানিং জিহান ইস্তিকলাল স্ট্রিটেই থাকে। এই রাস্তা মাফিয়া রাজের জন্য বেশ কুখ্যাত। ছোটো ছোটো ভিক্ষুক বাচ্চা যারা ভিক্ষা চাওয়ার অজুহাতে পর্যটকদের কাছে আসে এবং সুযোগ পেলে পার্স ছিনিয়ে পালায়। এসব বাচ্চা থেকে শুরু করে মাদক বিক্রেতা সবাই সংঘটিত অপরাধের চক্রের অংশ। বার্গার কিং ছিল তাই গিয়ে ভাবিবের, কিন্তু সেখানকার দেখভালও জিহানি করে। যখনই তাকে ডিটেকটিভ থাকতে হয়, সে এখানে এসে লুকিয়ে থাকে রান্নাঘরে সাধারণ চেহারায়। সারাদিন কয়েকজন কর্মীর সাথে কাজ করতে করতে কখনো মনে হয়নি যে আদালালের কেউ তাকে এখানে এসে চিনে ফেলবে। ইস্তাম্বুল এক বিশাল শহর, এত বড় যে মানুষ এতে হারিয়ে যেতে পারে। সুতরাং তাসের ঘর সব ঠিক মতোই চলছে। আর জিহানের ইচ্ছে হলো হায় যখন আবার বাসায় আসবে তখন তার সঙ্গে ভদ্রভাবে কথা বলে আগের আচরণের জন্য ক্ষমা চেয়ে নেবে। কিন্তু তার আগেই পাকিস্তান থেকে ফোন এলো। পাকিস্তান থেকে কলমানি আদেশ, এমন আদেশ
যেটা চোখ বন্ধ করে পালন করতে হয়। যদি আপনি মারা যাওয়ার মতো অবস্থায় থাকেন তাহলেও অর্ডার মানে অর্ডারই। তাকে বলা হলো 2 দিনের জন্য ইসলামাবাদ যেতে হবে, উইকেন্ডের আগেই ফিরে আসতে হবে, গুরুত্বপূর্ণ ব্রিফিং রয়েছে, যেভাবেই হোক দ্রুত পৌঁছাতে হবে। সেদিন সন্ধ্যায় জিহান নিজের ট্রেকারে চেক করে দেখল, হ্যাঁ তাকসিমের কাছেই আছে। গোরসেল বাস যাত্রীদের তাকসিমেই নামায়। জিহান গোরসেলের পুরো সময়সূচি ইন্টারনেট থেকে মুখস্থ করে ফেলেছে। অর্থাৎ এখনই হায়া তাকসিমে নামবে। যদি এখানেই হায়ার সঙ্গে দেখা হয় এবং জিহান তাকে বলে দেয় যে উইকেন্ডে বাড়ি আসতে হবে, তাহলে হায়া তার উপস্থিতিতেই আসবে। আর জিহানের অনুপস্থিতিতে এলে আব্বার তো কোনো ভরসা নেই। আব্বা জানেন জিহান পাকিস্তানে যায়, আর সে যদি আদালারে যায় কিংবা অন্য কোথাও, আব্বার মুখে গালিগালা যে থাকে যে জিহান পাকিস্তানে কেন যায়। সে চায়নি হায়া এসব জানুক, এসব শুনুক। তাই সে প্রবল বৃষ্টিতেই হায়ের জন্য জিহান তাকসিমে এলো, এবং যেহেতু হায়ের সাথে দেখা করার পর ফেরি ধরে আদলারে ফিরে যেতে হবে, তাই ব্রিফকেসও সাথে এনেছে। এখন তাকে পুরোপুরি কর্পোরেট নির্বাহীর মতো দেখাচ্ছে, এবং সেই সিদ্ধান্ত নিল হাইকে এটাই তার কভার হিসেবে বলবে যে বিবেকাদায় একটি হোটেলে কাজ করে। বার্গার কিংয়ের কথা সে এখন বলবে না। যখন হায়া মেট্রোর সিঁড়িতে নামছিল, জিহান তাকে দূর থেকে খোঁড়াতে খোঁড়াতে নামতে দেখল। তখনই সে একটি ছবি তুলল। পরে কোনো একদিন সে তাকে এই ছবি দেখিয়ে বলবে, হ্যাঁ যখন তার জুতো ভাঙা ছিল ওই মুহূর্তে জিহান তার পাশে ছিল। হ্যাঁ পছন্দ করুক বা না করুক, জিহান তার সাথেই ছিল। ট্রেনের ভেতরে হঠাৎই হায়ের সঙ্গে দেখা হয়ে গেল। প্রথমেই জিহান হায়কে বলল উইকেন্ডে বাড়ি যেতে। তার এই আচরণে হায় বিস্মিত, সে নিজেও বিস্মিত হলো। কিন্তু এই সমস্ত কিছুর মধ্যে একটা ব্যাপার তাকে ভীষণ বিরক্ত করল। মেট্রোতে কয়েকজন লোক বারবার তার স্ত্রীর দিকে ফিরে ফিরে তাকাতে লাগলো। বিষয়টা লাল কোটের জন্য না, আসল কারণ হলো গাঢ় লাল লিপস্টিক। কিন্তু হয়তো হায় জানি না একজন একাকী মেয়ের গায়ে লাল কোট আর গাঢ় মেকআপের মানে স্তাম্বলে কী হয়। আর লাল হিল তো আছেই। ভাঙা জুতো নিয়ে সে পুরো সময় বসে রইল। কিন্তু ওভাবেই হাঁটতে হাঁটতে যদি হায়া মার্কেটে পর্যন্ত যায়, তাহলে জিহান সিকান্দারের জন্য সেটা লানত হবে। সব ব্যাপার একদিকে আর হায়ের ব্যাপার আরেক দিকে। জিহান সিকান্দার নিজে খালি পায়ে পুরো ইস্তাম্বুল হাঁটতে পারে, কিন্তু হায়া খালি পায়ে হাঁটলে তার বরদাস্ত হবে না। সে সঙ্গে সঙ্গে নিজের জুতো খুলে দিল। হায়া আরও হতবাক হলো। এইবার কিন্তু জিহান মোটেও অবাক হয়নি। যদি এমনই হয় তবে তাই হোক। রেস্টুরেন্টে জিহান সামান্য মজা করে হায়ার কোর্টের প্রসঙ্গ তুলল, যাতে হায়া ফিরে গিয়ে কারো কাছ থেকে এর মানে জেনে নেয় এবং ভবিষ্যতে এমন পোশাকে বাইরে না বের হয়। কিন্তু আসল বিপদ বাঁধল তখন, যখন কফির কাপ ঠোঁটের কাছে তুলতে তুলতে সে হায়াকে আব্দুর রহমান পাশা সম্পর্কে জিজ্ঞেস করতে শুনল। কফির গরম ভাব মুহূর্তে যেন তার মুখ ঢেকে দিল। যদিও 1 সেকেন্ডেই সে নিজে সামলে নিল, কিন্তু সেই 1 সেকেন্ডেই অনেক দীর্ঘ ও কঠিন হলো। যদি ওই মুহূর্তে হায়ের চোখ তার মুখে পড়ত, তবে বুঝতে 1 মুহূর্ত সময় লাগতো না যে তার সামনে বসা গাধাটাই আব্দুর রহমান, যে এতদিন বুঝেইনি যে তার স্ত্রী তার কবর সম্পর্কে জানি। সে তো গাধাই, কিন্তু হায়া জানল কিভাবে? আর বিশেষভাবে তাকে আব্দুর রহমান পাশা সম্পর্কে কেন জিজ্ঞেস করল? তার ভেতর সব এলোমেলো হয়ে গেল। কথার মোড় ঘোরাতে ঘোরাতে জিহান নিজের মনেই এমনভাবে সব গুলিয়ে ফেলল যে বিলের ফাইলে ক্রেডিট কার্ড রাখার সময় খেয়াল করল না কার্ডের ওপর বড় বড় অক্ষরে আব্দুর রহমান পাশা লেখা আছে। এই খেয়াল তার তখন হলো যখন সে দেখল নিজ দেশের পক্ষ থেকে রাগের সঙ্গে হায়া বিলের ফাইল ধরতে হাত বাড়িয়েছে।
আল্লাহ আল্লাহ, আজকের দিনটাই খারাপ। ঠিক সেই সময় দুজন ওয়েটার পাশ দিয়ে যাচ্ছিল। টেবিলগুলোর টেবিল ক্লথ নিচে মেঝেতে পর্যন্ত ঝুলে রয়েছে। এমন অবস্থায় যখন সে ব্রিফকেসের পাশের ছাতাটা একটু এদিকে সরালো, তখন তার এই কাজটি না হায়া দেখল, না সিজলার প্লেটার হাতে থাকা হুইপ ওয়েটার। ফলাফল সব উলটপালট হয়ে গেল। এই গোলমাল। হ্যাঁ, বিলের ঘটনাটা ভুলে যাওয়াতেই জিহান খুব সহজেই কার্ড বের করল, টাকার নোট রেখে দিল। তবে হায়ের হাত পুড়ে গেল। আর না জানি কেন জিহান নিজেই কষ্ট অনুভব করল। তবুও জিহান সীমা অতিক্রম করতে পারে না। আর কে জানে হায় তার সম্পর্কে ঠিক কতটুকু বা জানে। হায়কে কোনো ছলনা করছে তার সাথে। এই দুনিয়ায় সব কিছুই সম্ভব, এটা বোঝার জন্য সে ফিরে এসে হায়কে বলল। সে যেন কাদাটা ঠিকঠাক করে হাঁটুর উপরে লাগায়, কারণ তার কভার স্টোরির ফাঁক রয়েছে। কভার স্টোরি শব্দটি উচ্চারণ করার সময় যে আর গভীরভাবে হায়ের মুখ লক্ষ্য করল, কারণ কভার স্টোরি তৈরি করে গুপ্তচররা। হায় যদি কিছু জানে তবে অবশ্যই এই কথায় চমকে উঠত, কিন্তু সে কোনো প্রতিক্রিয়া দেখালো না। জিহানের মনে একটু শান্তি এলো। সে এত বিখ্যাত নয় যে বাইরে থেকে আসা কোনো পর্যটক প্রথম দিনেই তাকে চিনে ফেলবে। হয়তো হায়া এমন কারো কাছ থেকে আব্দুর রহমান পাশার কথা শুনেছে যে তাকে ব্যক্তিগতভাবে চিনে। যাই হোক, আগে সে ভেবেছিল হায়কে বলবে সে আদালারে কাজ করে, কিন্তু এখন এটা ঝুঁকিপূর্ণ। তাই সে আরেকটা কভার বানালো। সে কেবল ইস্তিকলাল স্ট্রিটে এক সাধারণ রেস্টুরেন্ট মালিক। আর সেটাই বিশ্বাস করে নিল। পাকিস্তানে যাওয়ার আগে সে মাম্মিকে বলে গেল তার অনুপস্থিতিতে যদি হায়া আসে তবে যেন তাকে আব্বার সাথে দেখা করতে না দেন। অনেক জোর দিয়ে বলল। পাকিস্তানে গিয়ে সে ব্যস্ত হয়ে পড়ে এবং ইরামের কাছে যাওয়া সম্ভব হলো না। কিন্তু সে চাইল ডলিকে ইরামের কাছে পাঠাতে। তাই এই কাজের জন্য একজন পেশাদার লোক পাঠালো। সে জানে ইরাম অবশ্যই ফোন করে হায়াকে জানাবে। সে শুধু এতটুকুই চাইল, হায় যেন তাকে ভুলে না যায়। মনের কথাও খুব গভীরে জিহানের একটা ভয় রয়েছে, হায় হয়তো তাকে ভুলে যাবে। আর এই ভাবনাটা এলেই তার বুকটা হঠাৎ করে ফাঁকা হয়ে যায়। উইকেন্ডে জিহান ফিরে এলো। তখনও সে বিমানবন্দর থেকে পুরনো শহরের পথে রয়েছে। তখনই হায়ের ফোন বেঁচে ওঠে। সে তাদের বাসায় আসছে। কেন যেন জিহানের মনটা খুশি হয়ে গেল। ভালো লাগলো যে হায় তাদের বাড়িতে আসছে। কিন্তু যতক্ষণ জিহান বাড়িতে পৌঁছালো এর মধ্যে অপ্রীতিকর একটা ঘটনা ঘটে গেছে। কতবার মাম্মিকে বলে গিয়েছিল হায়কে যেন আব্বার সাথে দেখা করতে না দেন, কিন্তু মাম্মি এই বিষয়টা কখনোই গুরুত্ব দিয়ে দেখেন না। জিহানের মনে প্রবল রাগ আর আফসোস জমে ওঠে। কে জানি আব্বা তাকে কী বলেছেন। আবার প্রায় সেই পাক গুপ্তচরীর কথা তোলেন যাকে তিনি মেরেছিলেন। মাম্মি এসব কথাকে পাগলামি বলে উড়িয়ে দেন, কিন্তু জিহান জানি সেই ঘটনার অন্তর্নিহিত ইতিহাস। তাই তার কষ্ট লাগে। অন্য কেউ এসব শুনলে বিরক্ত হওয়াই স্বাভাবিক। হায়া হয়তো আব্বার সম্পর্কে কিছুই জানে না। মামু নিশ্চয়ই বিষয়টা চাপা রাখার সর্বোচ্চ চেষ্টা করেছে। তাই বাহিরের সিঁড়িতে বসে সে হায়াকে আব্বার সম্পর্কে অনেক কিছুই বলে দিল এবং এটাও বলল আমরা পাকিস্তানে যেতে পারি না। কথা একদিকে সত্যিও, কারণ জিহান, মাম্মি ও আব্বা তাদের কেউই একসাথে পাকিস্তানে যেতে পারবে না। কিন্তু জিহান জানি হায়া তার এই কথাগুলোর আসল রহস্য ধরতে পারবে না। যাই হোক, এই ঘটনা জিহানের পুরো মুডটাই নষ্ট করে দিল। তবুও বিদায়ের সময় হায়াকে বলল সে যেন খাবার খেয়ে যায়। আগেরবারও না খেয়ে চলে গিয়েছিল। সে এর ক্ষতিপূরণ করতে চাইল। হায়াকে ওখানে রেখে সে আদালারে ফিরে এলো। হোটেলে না গিয়ে সরাসরি নিজের ঘরে ঢুকলো যাতে একটু ঠিকঠাক হয়ে বাইরে বের হতে পারে। ঠিক তখনই আয়সে দরজায় নক করে। সে কিছু বলতে চাইল। যখন আয়সে কথা বলা শুরু করলো তখন জিহানের ভুল ধারণা ভাঙল। সে আয়শেকে কাজে ব্যস্ত রেখে
দূরে সরিয়ে ফেলেছে এটা ভেবেছিল, কিন্তু দেখলো এটা সম্পূর্ণ ভুল। এই মেয়েটি সত্যি তার জন্য ঝামেলা তৈরি করতে চাইছে। পাশাবে এর সঙ্গে তোমার কোনো যোগাযোগ আছে? আমি তো গত বছর থেকে তাকে দেখিনি। জিহান গা ছাকিয়ে নির্বিকার ভঙ্গিতে বলছিল। কয়েক মুহূর্ত আয়েশে ঠোঁট কামড়ে তাকিয়ে রইল তার দিকে। তারপর আচমকা জিহানের মুখে একটি জোরালো থাপ্পড় দিল। জিহান কল্পনাও করেনি আয়েশে এমন করতে পারে। মুহূর্তের জন্য সে নিচেও স্তব্ধ হয়ে গেল। তুমি দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যেবাদী। তুমি তাকে বের করে দিয়েছ। কুবরা খানমের ছেলে আমাকে বলেছে কদিন আগে পাশাবে তোমার অফিসে এসেছিল, আর তোমরা দুজন ঝগড়া করেছিলে। তুমি জানো এর কারণে আন্নি কতটা কষ্টে আছে, আর তুমি তারপরও তাকে আরও দুঃখ দিতে চাচ্ছ। তুমি তাকে বলে দিচ্ছ না কেন যে পাশাবে বেঁচে আছে, সে ঠিক আছে? তুমি সত্যটা কেন বলছো না? আয়েশের চোখ ভিজে ওঠে, আর আঘাত পাওয়া লাল হাতটি অন্য হাত দিয়ে চেপে ধরল। থাপ্পড় মারতে গিয়ে তার নিজের হাতেও ব্যথা পেয়েছে। আর এই সব কিছু করে সে নিজেও যেন একটু ভয় পেয়ে গেল। আমি তোমার কোনো কথাই বিশ্বাস করি না। তুমি আমাদের জীবন থেকে দূরে সরে যাও না কেন? একদিন সব গুছিয়ে তুমি দূরে চলে যাবে, আমি জানি। আর তখন তখন কি হবে? আন্নে কত কষ্ট পাবেন। আর আমার বোন। আয়েশের কথার মধ্যে কষ্টের জায়গা দখল করে নিল তীব্র রাগ। আমার বোনের সঙ্গে আর এত মিশবে না। আমি চাই না সে কখনো তোমার কারণে কষ্ট পাক। শুনেছ তুমি? আয়েশে লাল হয়ে থাকা তর্জনী উঁচু করে সতর্ক করল। জিহানও তার মতো হাত তুলে দরজার দিকে ইশারা করল। এই রুম থেকে বের হয়ে যাও, এক্ষুনি, এই মুহূর্তে বের হয়ে যাও। আমি তোমার মুখ আর দেখতে চাই না। আয়েশে ভেজা মুখ নিয়ে কোনো কথা না বলে দৌড়ে বেরিয়ে গেল। তার চলে যাওয়ার পর জিহান নিজের গালে হাত রাখল। এই কি তবে ত্যাগের ফল? সারা জীবন ধ্বংস করে দেওয়ার বিনিময়ে এটা কি মিলল? গালি, থাপ্পড়, অভিশাপ? কিন্তু না, মানুষ কখনো কিছুর প্রকৃত প্রতিদান দেয় না। তাই তাদের আচরণে আফসোস করে লাভ কি? রাতের খাবারের পর অনেক ভেবেচিন্তে জিহান পেছনের বাগানে আয়েশের কাছে গেল। আয়েশে তার কাজের টেবিলে ব্যস্ত ছিল। শুধু একবার তাকালো, তারপর আবার কাজে মন দিল। জিহান আর আয়েশের কাছে মিথ্যে বলতে চায়নি, তাই সামান্য বদলে বাকি সত্যটা বলল। সে আসলে তুর্কি ইন্টেলিজেন্সের সাথে কাজ করে। তার ও পাশাবে এর চুক্তি আছে, তাই তারা একসাথে কাজ করে। কিন্তু পাশাবে ধরা পড়ে গেছে। একথা আন্নিকে জানানো হলে তিনি ভীষণ আঘাত পাবেন, তাই বলা হয়নি। হ্যাঁ, সেদিন পাশাবে এর সাথে ঝগড়া হয়েছিল, কিন্তু কেবল এই কারণে যে সে চেয়েছিল তাই ভাবে পাশা আন্নির সাথে দেখা করুক। কিন্তু পাশাবে নিজের নানা বাধ্যবাধকতার কথা বলে কান্নাকাটি করেছিল, যেসব কারণে সে আন্নির সাথে দেখা করতে পারেনি। কী ধরনের বাধ্যবাধকতা? যদি সে জেল থেকে ছাড়া পেয়ে থাকে তাহলে এখানে কেন আসে না? আশি দ্বিধাগ্রস্ত কণ্ঠতে জিজ্ঞেস করছিল। দেখো, সে মুক্ত হয়নি, সে এখন পলাতক। এখন সে আন্ডারগ্রাউন্ডে আছে। এভাবে মুক্ত মানুষের মতো ঘুরে বেড়ানো তার পক্ষে সম্ভব না, কিন্তু খুব শীঘ্রই সে ফিরে আসবে। তবে এই জেল সম্পর্কিত বিষয়টা তুমি কাউকে বলবে না, এটা আমাকে প্রতিশ্রুতি দিতে হবে। জিহানের গম্ভীর কণ্ঠের অনুরোধে আয়েশে প্রতিজ্ঞা করলো কাউকে বলবে না। তারপর ক্ষমাও চাইল, কিন্তু জিহান আয়েশের ক্ষমা গ্রহণ করল না। শেষ পর্যন্ত সে কঠোর স্বরে বলল, তোমার আচরণ আমাকে কষ্ট দিয়েছে। আমি আমার কাজ শেষ করে তোমাদের পরিবারের সব টাকা ফিরিয়ে দেব এবং এখান থেকে চলে যাব। তোমার বা তোমার বোনের সাথে আর কোনো ঘনিষ্ঠতা রাখবো না। কিন্তু তোমার এই দুর্ব্যবহার ভুলতে আমার কিছুটা সময় লাগবে। সরি। আয়েশে মাথা নিচু করে পৌঁছিল। সে কোনো উত্তর না দিয়ে উঠে দাঁড়ালো। আবারও সে আয়েশেকে ব্যস্ততা ও অপরাধবোধে ডুবিয়ে রাখতে সফল হলো। অনেক দিন সে এই অনুতাপে বেরোতে পারল না।
গুড, ভেরি গুড। ভ্যালেন্টাইন নাইটে সে হাসিমের মাধ্যমেই হায়ের ঘরের বাইরে ফুল রেখে এলো। আজ তো আবার কাগজে নিজের মেসেজের নিচে লাইম ইঙ্ক দিয়ে ARP লিখে দিয়েছে। তারপর কাগজে হালকা লেবুর সুগন্ধ দিয়ে স্প্রে করে এমনভাবে মুড়িয়ে দিয়েছে যাতে খোলার সময় কাগজ ভিজে ভিজে মনে হয়। আর হায়া এটাকে নিশ্চিত আগুনের আঁচে রাখবে। হায়া ARP শব্দটি কি অর্থ ভাবে তা সে জানে না। আদালালের তার অফিসের বাইরে ARP লেখা একটি ছোট নেমপ্লেটও টানানো রয়েছে। মানুষ এটাকে আব্দুর রহমান পাশার সংক্ষিপ্ত রূপ ভাবে, কিন্তু তার কাছে ARP ছিল তার নিজস্ব কোড নেম, এজেন্ট রোজ প্যাটেল। হয়তো এজন্য আব্দুর রহমান পাশার পরিচয়ে কাজ করলেও সে নিজের আসল পরিচয় ভুলে না। কিন্তু এটি একটি বিষয় তাকে বারবার ভাবিয়ে তোলে। হায়কে আব্দুর রহমান পাশার কথা কে বলল? সে আদালারে পরিচিত, কিন্তু ইস্তাম্বুল তো বিশাল দুনিয়া। সেখানে তাকে খুব কম মানুষই চিনে। নিশ্চয়ই হায় এমন কারোর সাথে দেখা করেছে যার অতীতে পাশার সাথে কোনো যোগাযোগ ছিল। যাই হোক, দুনিয়া সত্যি গোল। ঘুরে ঘুরে মুখোমুখি হওয়াটাই স্বাভাবিক, কিন্তু সে কেবল একটা জিনিসই জানতে চায়। হায় কি জানে যে জিহানি হলো আব্দুর রহমান পাশা? একদিন সে নিজে হায়কে সত্যি জানাবে, কিন্তু সেই দিন আসার আগ পর্যন্ত তাকে এই বিষয়টা গোপন রাখতে হবে, যতক্ষণ না জিহান নিশ্চিন্ত হয় তারা দুজন সত্যিই জীবনের পথ একসাথে হাঁটতে পারবে কি না। ততক্ষণ পর্যন্ত একজন দক্ষ এজেন্টের মতো তার আদালতের কভার আর ইস্তেকলাল স্ট্রিটের কভার আলাদা রাখতে হবে। বাহারের সাথে জিহান স্বাচ্ছন্দ্যপূর্ণ আচরণ পুরোপুরি বন্ধ করে দিল। আয়েশার সাথে এখন আর সরাসরি কথাই বলে না। আজকাল আদালারের পরিস্থিতিও ভালো যাচ্ছে না, তাই সে বেশিরভাগ সময় ইস্তেকলাল স্ট্রিটে কাটায়। সে জানে তাই ভাবি কোনো একদিন আবার ঝগড়া করতে চলে আসবে। লোভী মানুষ তো, তাই ধৈর্য ধরতে পারে না। এবং সত্যি একদিন পাশা নিচে চলে এলো, কিন্তু তার এক নারী সহকারী বার্গার কিংয়ে জিহানের সাথে কথা বলতে পাঠালো। পাশাবি দ্রুত অন্য দেশে গা ঢাকা দিতে চাইছে, কিন্তু তার পুরো পরিবারকে সেখান থেকে সরিয়ে নেওয়া জিহানের জন্য ভয়াবহ সমস্যার সৃষ্টি করতে পারে। দীর্ঘ সময় ধরে সে পাশের সহকর্মী সে মহিলাকে বোঝানোর চেষ্টা করল, তাই ভাবিব যেন অপেক্ষা করতে শেখে, বিশ্বাস করতে শেখে, কিন্তু কথাবার্তা তিক্ত থেকে তিক্ততর হয়ে উঠল। জিহানের ফোনও আবার বেজে উঠতে লাগলো। অবশেষে সে কথা মাঝপথে থামিয়ে মোবাইলের দিকে তাকালো। এটা তার ট্রেকার অ্যালার্ট। তার স্ত্রী ঠিক কাছেই ইস্তেকলাল স্ট্রিটের গেটে। আল্লাহ আল্লাহ, সব মহিলা ঝগড়া করার জন্য আজকের দিনটাই পেয়েছে। তার বিরক্তি চরমে ওঠে। সে সবসময় এটাই ভয় পায় যে তার ব্যক্তিগত জীবন আর ব্যবসায়িক কাজ দুটোকে আলাদা আলাদা রাখতে গিয়ে যেন কোথাও কোনো ভুল না হয়ে যায়। তার ব্যবসায়িক জগতের লোকেরা তার ব্যক্তিগত জীবনের কোনো মেয়েকে দেখলে তা তার দুর্বলতা হিসেবে কাজে লাগানোর চেষ্টা করবে। এটাই সে সবচেয়ে বেশি ভয় পায়। তাই সে নাবাহাতাকে বলল, চলো বাইরে খোলা জায়গায় কথা বলি, এবং দ্রুত বেরিয়ে এলো। কিন্তু তবুও হায়া তার মুখোমুখি হয়ে দাঁড়ালো, কারণ হায়া সামনের দিক থেকে আসছিল। হায়া একা, আর জিহানকে দেখে তার মুখ খুশির আলোয় ভরে উঠল। সেজন্য সত্যিই জিহানকে দেখে খুব খুশি হয়েছে। নিশ্চয়ই হায়া জিহানের সাথেই দেখা করতে এসেছে। কিন্তু জিহান চাইল না নাবাহাত হায়ের ব্যাপারে কিছু জানো, তাই কঠোরভাবে কথা বলে হায়াকে দূরে সরাতে হলো। আর কোনো সমস্যার ঝুঁকি নিতে সে পারল না। কিন্তু কঠিন কথাগুলো বলার পর জিহানের নিজেরই হৃদয় মোচড় দিয়ে ওঠে। ফিরে যাওয়ার ঠিক আগে জিহান হায়ের চোখে পানি দেখল। সে ভীষণ মর্মাহত হয়েছে, আর সেই দৃশ্যটাই জিহানকে খুব কষ্ট দিতে লাগলো। কিছুক্ষণ জিহান ধৈর্য ধরল, তারপর ভাবল গিয়ে হায়ের কাছে ক্ষমা চেয়ে আসা উচিত।
জানে না কেন, কিন্তু জিহান এই মেয়েটিকে কষ্ট দিতে চায়নি। তাদের দুজনের সম্পর্ক থাকুক বা না থাকুক, হায়াকে আঘাত করলে সে কষ্ট পায়। তার ডরমের নম্বর টম্বর সবই জিহান জানে। কিন্তু তবুও মাম্মি দিয়ে পাকিস্তানে ফোন করিয়ে ফাতেমা মামির কাছ থেকে ড্রম ব্লকের নাম আর রুম নম্বর জেনে নিল, যাতে পরে বুঝিয়ে বলতে পারি যে সে ঠিকানাটা কীভাবে জেনেছে। সময় পেয়ে এক রাতে সে সাবাঞ্জি চলে এলো। হাই ড্রম ব্লকের বাইরে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে সে দেখল এক মেয়ে বই হাতে কানে ফোন লাগিয়ে সিঁড়ি দিয়ে দ্রুত নেমে আসছে। তার স্কার্ফে চড়ানো ফর্সা মুখ আর ধূসর চোখ। সে ওপরের দিকে দ্রুত উঠছে, কিন্তু জিহানের অসাধারণ স্মৃতিশক্তি বলছে এই মেয়েটি, সে এর আগেও এই মেয়েটিকে দেখেছে, কিন্তু কোথায়, কখন, কিভাবে। এই ভাবনাতেই ডুবে থাকতে থাকতে জিহান ওপরে পৌঁছে নিজের স্বভাব অনুযায়ী বেড়ালের মতো নিঃশব্দ পায়ে কমন রুমের দরজা ঠেলে খুলল। আর তারপর যা ঘটল তা খুবই খারাপ হলো। হায়া হাতে করে জিঞ্জার ব্রেড হাউসের ট্রে ধরে দরজা বন্ধ করছিল। হঠাৎ অনাকাঙ্ক্ষিতভাবে ট্রেটা মাটিতে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে যায়। সে স্তব্ধ হয়ে গেল। অত্যন্ত পরিশ্রমে বানানো জিনিসটা তার এক মুহূর্তের অসাবধানতায় নষ্ট হয়ে গেল। জিহান ক্ষমা চাইল, কারণ সে ইচ্ছাকৃতভাবে তাকে ধাক্কা দেয়নি। কিন্তু তার বউয়ের আচমকা প্রতিক্রিয়া দেখানোর স্বভাব, প্রথমে স্ল্যাশ, তারপর হাম্মাদের আঙুল, আর এবার জেঞ্জার ব্রেডের টুকরো তুলেই হায়া জিহানের মুখে চলে মারল। কিন্তু জিহানকে এর চেয়েও বেশি কষ্ট দিল হায়ার বলা কথাগুলো। সে বলল জিহান যেন তার জীবন থেকে চলে যায়, জিহান যেন তার জীবন থেকে বের হয়ে যায়, কারণ জিহান তার জন্য কেবল দুঃখ ও যন্ত্রণা ছাড়া আর কিছুই বয়ে আনে না। সত্যি হায় কি চায় জিহান তার জীবন থেকে চলে যাক? জিহান হায়ের পিছু পিছু লেক পর্যন্ত গেল এবং পৌঁছাতে চাইল। নিজের দ্রুতগতিতে জীবনে এমন ছড়তে ছড়তে সে হায়ের অনেক ক্ষতি করে ফেলেছে, কিন্তু হায়া তার কোনো কথাই শুনতে চাইল না। হায়ার চলে যাওয়ার পর জিহান অনেকক্ষণ লেকের ধারে বসে রইল। আজ হায়া খুব রেগে আছে, আর সেই রাগ শুধু জেঞ্জার ব্রেড হাউস ভেঙে যাওয়ার জন্য নয়, তাদের দুজনের মাঝে তো কিছু বাকি আছে কি? হায়া বলেছে তার জীবনে জিঞ্জার ব্রেড হাউসের চেয়েও বড় সমস্যা রয়েছে। সেই সাদা ফুল পাঠানো মানুষটার কারণে এসে বিরক্ত। সে কি তাকে অকারণে কষ্ট দিচ্ছে? কীভাবে এমন কিছু করা যায় যাতে হায়ার সমস্যার সমাধান হয়? কী করলে হায়া জিহানকে অন্তত এতটুকু বিশ্বাস করবে যে নিজের সমস্যাগুলো তার সাথে ভাগ করে নেবে? হ্যাঁ, একটা কাজ করা যেতে পারে। যদি জিহানের উপস্থিতিতে আব্দুর রহমান পাশা হায়াকে ফোন করে, তাহলে হয়তো হায়া স্বীকার করবে যে লোকটা তাকে বিরক্ত করছে। তখন তাকে পাশে বসিয়ে সমস্যাটা মিটিয়ে ফেলা যাবে। কিন্তু হায়া কি তার উপর এতটা ভরসা করবে? জিহান রেকর্ডে কলের সময় ঠিক করলো এবং হায়ার ডরম পর্যন্ত গেল। সে কল করলো, ধারণা ছিল হায়া কল ধরবে, কিন্তু হায়া যখন জানলো জিহান তার রুমের বাইরে দাঁড়িয়ে আছে, তখনই হুড়মুড় করে বেরিয়ে এলো। সে বিভ্রান্ত, লজ্জিত, যেন সব কিছু করে এখন অনুতপ্ত, কিন্তু মুখে কিছু বলতে পারছে না। জিহান ভাবলো চা খেতে খেতে আলোচনা করা যাক, তাই দুজনেই কিচেনে চলে গেল। যদি বাহারি কুল তাকে এভাবে রান্না করতে দেখত তাহলে তো অজ্ঞান হয়ে পড়ে যেত। কিন্তু এখানে তো জিহান বার্গার কিংয়ের হেড শেফ, এই কাজে সে স্বাচ্ছন্দ্যই বেশি। সম্ভবত এটা তার স্বভাবের সঙ্গেই বেশি মানানসই, তাই এই কাজ তার অনেক ভালো লাগে। তারা রান্নাঘরে ছিল, তখনই জিহানের টাইমড কল বেজে ওঠে। তার ইচ্ছে ছিল 10 সেকেন্ডের রেকর্ডিংয়ের পর ফোনটা হায়ার হাত থেকে নিয়ে নেবে। তাই রেকর্ডিংয়ের 10 সেকেন্ডের জন্যই সেট করা হয়েছিল। সে ঠিক তেমনই করল। তবু হায়া তাকে কিছুই বলল না। হয় সে তাকে বিশ্বাস করে না, অথবা নিজের সমস্যা নিজেই সমাধান করতে চায়। এখন জিহান অতীতের ঘটনা ভুলে যেতে চাইল হায়া যেন তাকে বিশ্বাস করতে শুরু করে, তার সঙ্গে কিছু যাতে শেয়ার করে,
তাই সে আরেকবার চেষ্টা করল। তাতে ক্ষতি বা কী হবে? সেদিনের আচরণের জন্য ক্ষমা প্রার্থনা তো এখনও ঋণ হিসেবেই রয়ে গেছে। তাই সে সপ্তাহান্তের রাতের জন্য একটি ডিনারের পরিকল্পনা করল। সে দেখতে চাইল হায়া তাকে কতটা বিশ্বাস করে। সে ফুল ফাটাবে, সেই ফুল হাতে জিহানের সামনে হায়া কী প্রতিক্রিয়া দেখায় সেটা লক্ষ্য করবে। যদি সে সত্য কথা বলে তবে জিহানও তাকে সব সত্য জানাবে। হ্যাঁ, তখন সে সব সত্যি বলে দেবে, প্রতিটি কথাই জানাবে। তাকসিম স্কয়ারের কোনো অন্ধকার কোণে বসে জিহান তার জীবনের নানান গোলকধাঁধার উপর আলোকপাত করবে। হ্যাঁ, সে ঠিক তাই করবে। এর বেশি এই নাটক সে টানতে চায় না। আর তখন তো হ্যাঁ নিতান্তই অস্বস্তিতে থাকবে। অবশ্যই সে এই আরপি এর দৌড় তো থামানোর চেষ্টা করবে, কারণ আগে তো গাড়িটাও জিহান পাঠাবে যাতে হায়া আরও বিরক্ত হয়। এটুকুই জিহানের চাওয়া। ডিনারে কোনো রকম গণ্ডগোল বাঁধানোর কোনো ইচ্ছে ছিল না জিহানের, কিন্তু যে জিনিসটা তাকে রাগিয়ে তুলেছে তা হলো হ্যাঁ আব্দুর রহমানের পাঠানো গাড়িতে চেপে বসল। সে এতটা নিশ্চিন্তে কারো গাড়িতে কিভাবে উঠে গেল? হাসিমকে গাড়ি পাঠানোর সময় কড়াভাবে বলে দিয়েছিল যে সে শুধু হ্যাঁ জিজ্ঞেস করলে আব্দুর রহমানের নাম বলবে, নইলে সে জিহান সিকান্দার তাকসিম বলবে। আর কোনো বুদ্ধিমতী মেয়ে কি কখনো এভাবে নিশ্চিন্ত না হয়ে কারো ড্রাইভারের সঙ্গে গাড়িতে উঠে বসে? কিন্তু যখন হায়া সেই গাড়িতে উঠে বসল তখন জিহানের বুকের ভেতরটা হঠাৎ কেঁপে ওঠে। সে কি সত্যি এমন মেয়ে যে কারোর গাড়িতেই চট করে উঠে পড়ে? অবচেতনই তার মনে ভেসে উঠল সেই রাত যখন সে হায়কে ওই ছেলেটির গাড়িতে উঠতে দেখেছিল। তার মনে হায়ের জন্য যে নরম একটু জায়গা তৈরি হতে শুরু করেছিল, মুহূর্তেই তা চাপা পড়ে গেল। যদিও হায়া বলল যে সে ওটা জিহানের গাড়ি ভেবেছিল, কিন্তু এতটা দায়িত্বজ্ঞানহীনতা কেন করল? যে কোনো ড্রাইভারের সঙ্গে বসে পড়া যায়। জিহানের প্রচণ্ড রাগ হলো, কিন্তু তারপর আবার সেই হায়ের স্বভাব। হায় রাগ করে হাত ছড়িয়ে ফুলদানি ভেঙে দিল আর চলে গেল। জিহানের একটুও খারাপ লাগলো। ভুলটা মোটেও ছোট নয়। তার জায়গায় যদি অন্য কারো গাড়ির হতো, সে ফুলদানির ক্ষতিপূরণ দিল। আর তখনই দেখলো হায়া মোবাইলটাও সেখানে ভুলে রেখে গেছে। জিহান ফোনটা তুলে বার্গার কিংয়ে চলে গেল। এটা হায়ার তুর্কি সিমওয়ালা ফোন, যেটা সে সাধারণত সঙ্গে রাখত। এখন যেহেতু সে কাল আদালার যাবে, তাই সেখানে রাখা নজরদারির যন্ত্রপাতির একটি ভালো ট্রেকার সে এই ফোনে বসিয়ে দেবে। এটা ভেবে সে ফোনটা নিয়ে বেবিকাদায় চলে এলো। হোটেলে কিছু সমস্যা বেড়ে গিয়েছে। এই ধরনের সুযোগ 6-7 মাসে আসে, আর এমন সব সময়ে পেছন থেকে বস সাধারণত ডিএক্টিভ হতে বলে দেয়। তাকেও এবার সেই নির্দেশ দেওয়া হলো, মানে কয়েকদিনের জন্য তাকে এবার দৃশ্যপট থেকে উধাও হতে হবে। তাই আনুষ্ঠানিকভাবে সে বলে দিল যে কয়েক সপ্তাহের জন্য সে ভারত যাচ্ছে। আদালার থেকে সে গুছিয়ে নিতে লাগলো। বাস্তবে তার যাওয়া হলো শুধু ইস্তেকলাল স্ট্রিট পর্যন্ত, কিন্তু আন্নিকে বলল সে ভারতে যাচ্ছে, হয়তো এবার আর ফিরবে না। বিদায় নেওয়ার আগে জিহান সবসময় এমনই বলে, কারণ সে চায় না যদি কখনো তার কিছু হয়ে যায় কিংবা আর ফিরে আসার আদেশ না আসে, তবে কেউ সারা জীবন তার জন্য যাতে অপেক্ষা না করে থাকে। আর এই দুনিয়ায় তো সব কিছুই সম্ভব, তাই না? জিহান হোটেলেই ছিল, তখনই হায়ের বন্ধু ডিজের ফোন এলো। তারা দুজন বিবেকাদায় যেতে চায় এবং তাদের সঙ্গী দরকার। তারা চাইছে জিহান তাদের সাথে আদালার পর্যন্ত যাক। এখন সে কি করবে? জিহান সিকান্দার তো গত 3 বছরে আদালার যায়নি। সেখানে সবসময় আব্দুর রহমান বাসায় যায় এবং থাকে, কিন্তু হায়া রাগ করে আছে। তাই সে ঠিক করল যেদিন সকালে তাকে আদালার ছাড়তে হবে সেদিনই ওদের সঙ্গে যাবে। হায়ের মন খারাপটা তো দূর করতে হবে। কেন দূর করতে হবে?
সেটা সে নিজেও জানে না, কিন্তু দূর করতে হবে শুধু এতটুকু জানি। মাঝের 2 দিন ধরে সব কাজ গুছিয়ে নিতে দিতেও সে নিজের আর হায়ের সম্পর্ক নিয়ে ভাবছে। অজান্তেই আবারও সে এই মেয়েটির থেকে হায়াতে ফিরে এসেছে। এরপর অনেক ভেবেছে। সে আব্দুর রহমান পাশার নাম্বার থেকে হায়াকে ফোন করলো, তার সাথে দেখা করতে চায়। এটা শুনে হায়া কি বলে তা জিহান দেখতে চায়। এই নাটকটাও তো শেষ হওয়া উচিত এখন। মেজর আহমেদকে যখন হায়া ফিরিয়ে দিয়েছিল তখন সে জিহানের মতোই নির্দয় কঠোর মানুষকে চিনত না, কিন্তু এখন চেনে। তবে কি এখনও হায়া এত ধনী একজন মানুষের ক্ষমতা ও প্রভাব দেখেও এই সাধারণ রেস্টুরেন্ট মালিক জিহানের জন্য তাকে ফিরিয়ে দেবে? আর প্রতিবারই কারণ কেন জিহান হবে, যেই ছেলেটার সাথে হায় গাড়িতে বসেছিল? তার কথা সে বলে না কেন? মানুষের ওপর তার এমন অবিশ্বাস আর সন্দেহ জন্মেছিল যে সে এত কিছু দেখেও তার মন যেন বিশ্বাস করতে চায় না। হায় সত্যিই কি তার মতো একজনের সাথে সম্পর্ক রাখতে চাইতে পারে? কিন্তু এবারও হায় শীতল গলায় কথা বলে ফোন কেটে দিল। ঠিক আছে, একটা শেষ চেষ্টা করা যাক, তারপর আব্দুর রহমান চিরদিনের মতো তার পিছু ছেড়ে দেবে। আন্নি তাদেরই একজন যারা জিহানের মুঠোর ভেতরে রয়েছে, সে আন্নির সাহায্য চাইল। তাকে একটি স্ক্রিপ্ট মুখস্থ করিয়ে দিল যে ওই মেয়েটিকে প্রথমেই এটা বলতে হবে, তারপর এটা, আর যদি সে হ্যাঁ বলে তবে এই কথা বলবে, আর যদি না বলে তবে এই কথাগুলো। আন্নিকে সে এটাও বলল যে সে ওই মেয়েটিকে পছন্দ করে, কিন্তু মেয়েটি অন্য কাউকে পছন্দ করে। আন্নি রাজি হয়ে গেল। তাছাড়া যে কথাগুলো তাকে বলতে হবে তার কোনোটাই মিথ্যে নয়। আব্দুর রহমান সত্যিই তাকে সেই চ্যারিটি পিকনিকের দিনই দেখেছে। ডলি তার পুরনো ঘরের চাকর। চাকর মানে সার্ভেন্ট, সিভিল সার্ভেন্ট, গভর্নমেন্ট সার্ভেন্ট। আর সেই বেচারা মেজর যাকে হায়া অপমান করেছিল, সে ছিল কর্নেল গিলানির ছেলে, এবং হায়ের ভিডিও সরিয়ে দিতে সে জিহানকে সাহায্য করেছিল। মূল কথা হলো মেয়েটি অস্বীকৃতি জানায় কি না, অথবা ভেবে দেখার জন্য সময় চায় কি না। জিহান ভেবেছিল বেবিকাতে সরু গলিপথে তার রুক্ষ জিন্স, সোয়েটার আর এলোমেলো চুল নিয়ে হাঁটলে কেউ তাকে চিনতে পারবে না। ওখানে 7,000 বাসিন্দার মধ্যে সবাই তো তাকে চেনেও না, কিন্তু সে ভুল ভেবেছিল। জিহান, হায়া ও ডিজের সঙ্গে আদলার এসে পৌঁছালো। তিনজনই হাসতে হাসতে যখন মিট বাজারে ঢুকলো তখন রাস্তার মাঝখানে ভিড় লেগে গেল। বাহারি কুলের রেড কার্পেট শো। হায়া আর ডিজে স্বতঃস্ফূর্তভাবে তার ছবি তুলতে লাগলো। জিহান মুখ একটু ঘুরিয়ে বিরক্ত নিয়ে সব দেখতে লাগলো। সে এমনভাবে দাঁড়িয়ে রইল যে বাহারের পিঠ তার দিকেই থাকে। এই অবস্থায় সে মেয়েদের তাড়াতাড়ি চলে যেতে বলে সন্দেহ হবে, তাই ওদের ব্যস্ত থেকে সে আয়েশাকে একটি মেসেজ লিখল। তোমার 7 দিনের ট্রেনিং এত ফল দিয়েছে যে তোমার বোন পুরো আদলার পর্যটকদের দিয়ে ছবি তোলাছে। তার জানা আছে যে আয়েশা সামনের দোকানেই থাকবে, যেখানে সে তার পাজল বক্স বিক্রি করে। গত 7 দিন ধরে আয়েশা তার সাথে জোর করে বাহারিকে হালিমা ওসমানের বাড়ি কোরআন পড়তে নিয়ে গিয়েছিল। আর এই সময় সে সাধারণত দোকানে বক্স দিতে আসে, এটা কাকতালীয় না। সে শুধু ভুল সময় ভুল জায়গায় এসে পড়েছে। আরেকটি মেসেজ পাঠালো, আমি কয়েকজন বন্ধুর সাথে আছি, আমাকে দেখলে অপরিচিত ভান করো। তারপর ফোনটা বন্ধ করে দিল। তবে জিহান না বললেও আয়েশা এমন মেয়ে নয় যে ভিড়ের মধ্যে তাকে ডাকবে। তার প্রথম কথাতেই আয়েশা কষ্ট পেল। চোখে পানি নিয়ে আয়েশা তৎক্ষণাৎ বোনকে নিতে চলে এলো। ছির ছত্রভঙ্গ হতে লাগলো। বাহারিকুল জিহানকে দেখার আগেই সে হায়া ও ডিজেকে নিয়ে সরে গেল। বগিতে হায়ের সাথে জিহান যখন বেবেকাদার গলিতে যাচ্ছিল, আয়েশা তখন তাকে টানা বার্তা পাঠাতে লাগলো। আন্নি বলেছিল তুমি সকালে ভারতের ফ্লাইটে যাবে, কিন্তু তুমি তো এখানেই। সব ঠিক আছে তো?
আর এই মেয়েটা কি সেই যার কথা আন্নি বলেছিল? আয়েশার সেই সব কিছু তদন্ত করার স্বভাব নিশ্চয়ই আন্নি তাকে বলে দিয়েছে যে জিহান কারো প্রেমে পড়েছে, ইত্যাদি ইত্যাদি। জিহান হায়ের সঙ্গে কথা বলতে বলতে আয়েশাকে জবাব লিখল, পরে বুঝিয়ে বলবো। আমি এখন নামাজ পড়তে মসজিদে যাচ্ছি। তোমরা মসজিদে থাকলে আমাকে না চেনার ভান করবে, আর বাহারিকে এ ব্যাপার থেকে দূরে রেখো। আমরা মসজিদে আছি, তবে ভেতরের ঘরে। তুমি এসো। যাই হোক, আমরা এমনিতেও তোমাকে চিনি না, এখন আর কি বলবো। আয়েশার রাগান্বিত উত্তর এলো। এরপর জিহান আর উত্তর দিল না। যাক, যা বলতে চায় বলুক, যা ভাবতে চায় ভাবুক। তার সাদা প্যালেসের সামনে দিয়ে যেতে যেতে জিহান একবার খুব সাধারণ ভঙ্গিতে সেই বাড়িগুলোর দিকে ইশারা করল। হায় সেটা হালকাভাবে নিল, কিন্তু জিহান ঠিকই বলল, এমন বাড়ি তার মতো কারোর বেতনে বানানো সম্ভব নয়। এগুলো শুধু সিনেমায় দেখা যায়, যেখানে অ্যাসাইনমেন্ট শেষ হলে গুপ্তচরকে নোট ভরা ব্রিফকেস দেওয়া হয়। বাস্তবে পিঠে শুধু একটা চাপড় ছাড়া আর কিছুই মেলে না। ভারত আর পাকিস্তানি গুপ্তচরদের যে কম বেতনভোগী মানুষ হয়তো আর কেউ নেই। সামান্য কিছু বেতন, আর যদি কখনো ধরা পড়ে যায় বা মারা পড়ে, তবে পরিবারকে সামান্যতম আর্থিক সহায়তার একেবারে তুচ্ছ একটা সাহায্যের প্রতিশ্রুতি, ব্যাস এতটুকুই মেলে। এজেন্সি থেকে বদলি হয়ে সে যদি আবার সেনাবাহিনীতে ফিরে যায় এবং সেই স্থায়ী মাথা ব্যথা যদি কোনো বড় সমস্যার সৃষ্টি না করে, তাহলে পদোন্নতির পর হয়তো সে আর গরিব মানুষ থাকবে না। কিন্তু এই মুহূর্তে সে একজন গরিব মানুষই। মসজিদ থেকে বের হতে হতে হায় তাকে জিজ্ঞেস করল, দোয়ায় সে কী চেয়েছে? জিহান বলেছিল সে জীবন চেয়েছে, আর এটা সে ঠিকই বলেছে। জীবন সে সব সময় চায়, কিন্তু এই মুহূর্তে সে এতটুকু চাইল যাতে কিছুক্ষণ পর তার স্ত্রী একজন ধনী মানুষের বিলাসবহুল প্রাসাদ দেখে ফিরে এসে নিজের গরিব স্বামীকে ছেড়ে দেওয়ার কথা না ভাবে। আপনজন কি এমন পরীক্ষা নেয় কখনো? নিজের উপরই লজ্জা হলো তার, কিন্তু সে তো শুধু এটি দেখতে চাইল যে হায় তাকে তার আপনজন ভাবে কি না। কিন্তু হায়া তার সেই জিন্দেগি এর কথা বুঝতে পারল না।